আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষি, আম উদ্যোক্তা। আমি বাংলাদেশের আমের ভ্যালু চেইন নিয়ে কাজ করে থাকি। তো আমি আপনাদেরকে আম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করি। বিভিন্ন বিশেষজ্ঞ যারা আম নিয়ে কাজ করে তাদের কথা আপনাদের তুলে ধরি, এবং আবারও আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা যারা আমার কথা শোনেন, এবং আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার বাগানে উপস্থিত হয়েছেন গোলাম আজম কনক। উনি হচ্ছে শিবগঞ্জ পৌর ব্লকের, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা। তো উনি আম নিয়ে কাজ করেন এবং আম নিয়ে উনি ভালো কাজ করেন। এর আগেও বিভিন্নবার বিভিন্ন সময় আমরা ভিডিও করেছি এবং আমের কোন স্টেজে কী পরিচর্যা করতে হবে। তো যেহেতু কনক ভাইও আম নিয়ে কাজ করে, তো কনক ভাইয়ের কাছে আজকে আমি বিভিন্ন বিষয়ে কথা বলবো যে আমের এই স্টেজে কী পরিচর্যা নিতে হবে। এখন হচ্ছে তো কনক ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কনক ভাই, এখন হচ্ছে জানুয়ারি মাসের শেষ, আর 2 দিন পরে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাবে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আমের, এর আগে আমরা একটা কন্টেন্ট করেছি যে আমের মুকুল আসার আগের পরিচর্যার বিষয়ে আপনি একটা চমৎকার তথ্য দিয়েছেন, একটা কন্টেন্ট দিয়েছেন। তো এখন আমের এই যে মুকুলের এই অবস্থা, এই অবস্থার কিছুদিন পর আমের মুকুলগুলো বড় হয়ে যাবে, মুকুল ফেটে যাবে। তো আমের এই স্টেজে, কারণ আমের সাধারণত ফুল ফুটে যায় যখন, তখন কিন্তু আমরা কোনো বালাইনাশক ব্যবহার করি না বৃষ্টি না হলে। তো এই স্টেজে আমরা কি পরিচর্যা করলে আমের ফুল ঠিক থাকবে, আমের বিভিন্ন ছত্রাকজনিত যে রোগ না আক্রমণ হয় বা পোকাতে যেন আক্রমণ না করতে পারে, তো এই পরামর্শটা আমি আপনার কাছে চাচ্ছি। তো আমরা যারা আম চাষ করি, আমাদের বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ বা নওগাঁ এলাকায়, যে এলাকায় আম চাষ হয়, আমাদের 3টা থ্রেড পোকা, একটা হচ্ছে হপার পোকা, একটা হচ্ছে মিচ পোকা, আর একটা হচ্ছে থ্রিপস। এই যে 3টে যে পোকা, এই 3টা পোকার হাত থেকে রক্ষা করার জন্য, আমের মুকুলকে রক্ষা করার জন্য আমরা কি পরিচর্যা এখন নিব? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই স্টেজে এখন যেটা আছে যে মিজ পোকার আক্রমণটা, ইনফ্লোরেসেন্স মিজ, এটা বিগত কয়েক বছর যাবত নতুন একটা পোকার আবির্ভাব ঘটছে, যেটা 5-6 বছর আগে ছিল না। এটা এই পোকার আক্রমণে কিন্তু মুকুলের কাণ্ডের ভিতরে রস চুষে খেয়ে, এবং রস চুষে খাওয়ার কারণে মুকুলটা দেখবেন যে এটা কালো দাগ পড়বে, এবং এখান থেকে ভিতরে আঠা বের হবে এবং মুকুলটাকে আপনার এভাবে বাঁকিয়ে দিবে। এই পোকা দমনের জন্য আমরা ক্লোরোফেনাফাস প্লাস হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের মাকড়নাশক, সেটা আমরা 1/2 মিলি পার লিটার হারে দিব। এবং হপার পোকা দমনের জন্য আমরা কার্বারিল অথবা ইমিডাক্লোরপিড গ্রুপের, কার্বারিল যদি গ্রুপের দিই তাহলে 1 গ্রাম পার লিটার, আর যদি ইমিডাক্লোরপিড গ্রুপের হয় তাহলে এটা 1/2 মিলি পার লিটার হারে স্প্রে করব। এবং এই দুটা স্প্রে করলে দেখা গেছে হপার, থ্রিপস এবং মিজ পোকা, তিনটা পোকাই দমন হবে সুন্দরভাবে। এবং পাশাপাশি ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করব। এখন অনেকেই দেখা গেছে যে মেনকোজে ব্যবহার করেন, আমরা এখানে মেনকোজে ব্যবহার করার পক্ষপাতী না। কারণ এই সময় যদি আমরা ডাইফেনোকোনাজল প্লাস প্রোপিকোনাজল অথবা অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল অথবা ট্রাইফ্লক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল গ্রুপের যে কোনো একটা উন্নত মানের ছত্রাকনাশক যদি প্রয়োগ করি, তাহলে দেখা গেছে যে এই মুকুলটা আম হওয়া পর্যন্ত কাঁচা থাকবে এবং আম ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাবে অনেকটাই। আচ্ছা, তাহলে কনক ভাই, তাহলে এখন দর্শক, আপনারা যারা আম বাগানে আছেন, যাদের মুকুলের এখন এই স্টেজে আছে, তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে এই সময় তারা আপনারা ব্যবহার করবেন তাহলে হচ্ছে কীটনাশক হিসাবে ব্যবহার করবে হচ্ছে হপার দমনের জন্য হচ্ছে ইমিডাক্লোপিড বা কার্বারিল। আচ্ছা, এটা ডোজটা কত? ইমিডাক্লোপিড কি হারে ব্যবহার করব? ইমিডাক্লোরপিড ব্যবহার করবে 1/2 মিলি পার লিটার। আর যদি ডাইমেনশন অথবা হচ্ছে ওই গ্রুপের হচ্ছে ক্লোরোফেনা ফায়ার প্লাস হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড। আচ্ছা, তাহলে আপনারা যারা, সেটা 1/2 মিলি পার লিটার হবে। তাহলে এখন আমি আপনাদের দর্শকদের জন্য আমি সুবিধার্থে বলে দিই যে বাজারে আপনারা পাবেন হচ্ছে পদ্মা অয়েল কোম্পানির হচ্ছে বেনাপোর নামক, এবং হচ্ছে হেকেম কোম্পানির হচ্ছে ডাইমেনশন, এই গ্রুপের যে কীটনাশক আছে। আরো একটা আছে ক্লোরেনজা। হ্যাঁ,
তো এই যে এই কীটনাশক ব্যবহার করবে প্রতি লিটার পানিতে হাফ মিলি। হাফ মিলি, এবং সাথে হচ্ছে ইমিডাক্লোপিড হচ্ছে প্রতি লিটার পানিতে হচ্ছে হাফ মিল। তাহলে ইমিডাক্লোপিড হচ্ছে প্রতিটা কোম্পানির বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে, প্রায় সবগুলো কোম্পানির কিন্তু ইমিডাক্লোপিড। এবং ইমিডাক্লোপিড যদি না ব্যবহার করতে চান কেউ, তাহলে ইমিডাক্লোপিডের বিকল্প হিসাবে আপনারা কার্বারিল ব্যবহার করতে পারেন। আচ্ছা, কার্বারিলের ডোজটা কত? 1 গ্রাম পার লিটার। যদি কার্বারিল ব্যবহার করেন, কার্বারিল ব্যবহার করলে কিন্তু খরচটা একটু বেশি হয়ে যাবে। তো আপনারা ইমিডাক্লোপিড যারা ব্যবহার না করতে চান, তাহলে ইমিডাক্লোপিডের বিকল্প হিসেবে আপনারা কার্বারিল জাতীয় বিষ ব্যবহার করতে পারেন, এবং সাথে একটা উন্নত মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তাহলে উন্নত মানের ছত্রাকনাশক যেগুলো ভাই বললো, সেটা হচ্ছে যেমন আছে বায়ারে, যেমন হচ্ছে কি বলে, অটোর আছে, নাভারা গ্রুপের একটা, সিনজেন্টার, অ্যামিস্টার টপ, বা হচ্ছে এই যে 3 অপশন আছে, টেন্সের 3 অপশন, বা হচ্ছে এসিআই এর এসিবিন, এই যে এই জাতীয় উন্নত মানের ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার মুকুলটা প্রায় 15 দিন নিরাপদ থাকবে। যদি আপনার কুয়ার সাথে মুকুলের ক্ষতি করতে পারবে না, এবং কি বলে, আমের মুকুলটা চমৎকার থাকবে এবং ভালো গুটি আসবে। এবং আরেকটা বিষয় কনক ভাই বলেন তো, যে এখানে আমরা কি পিজিআর ব্যবহার করতে পারি এই স্টেজে আপনারা আমের বেশি ফলন নেওয়ার জন্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই স্টেজে এই স্টেজ হওয়ার পর মানে আরেকটু যখন এই যে মুকুলের এই যে পাপড়িগুলো যখন একটু ফেটে যাবে, মানে ফাটবে না, মানে এই অবস্থায় এই অবস্থায় যদি আমরা টপ গ্রিনটা ব্যবহার করি, জাপানে একমাত্র টপ গ্রিনটা হচ্ছে জাপানের পিজিআর, সেই টপ গ্রিনটা যদি আমরা 1 থেকে 1.5 মিলি পার লিটার হারে প্রয়োগ করি, তাহলে এখানে মুকুলের গুটির সংখ্যা বৃদ্ধি পাবে, পাশাপাশি এখানে যে পরাগায়ন আনার জন্য মাছির সংখ্যা অসংখ্য সংখ্যক এখানে মাছি মানে ঘোরাফেরা করবে এবং পরাগায়ন ঘটাতে সহায়তা করবে। এবং আমরা জানি যে পরাগায়ন যদি ঘটায়, তাহলে সেখানে কিন্তু দানার পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পায়। আচ্ছা, তো কনক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা যারা আম বাগানি আছেন, আপনারা এইগুলো দেখলেন, আমাদের এই কন্টেন্ট দেখলেন, এই যে কথাগুলো বললাম, আপনারা যদি এই অনুযায়ী যদি আপনারা পরিচর্যা করতে পারেন, অবশ্যই আপনারা আমের কাঙ্ক্ষিত ফলন পাবেন। তো দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আমরা আম বাগানে, আপনাদের বিভিন্ন বিষয় বলবো, বিভিন্ন কথা বলবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।